হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের শিল্প সম্পর্কে আলোচনা করব। কী কী শিল্প পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে, ভারী শিল্প, হালকা শিল্প, কুটির শিল্প, পর্যটন শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, যা যা শিল্প গড়ে উঠেছে সব সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো। তাহলে দেখো, পশ্চিমবঙ্গের শিল্প সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে শিল্প কাকে বলে এবং কত রকমের শিল্প মোটামুটি আছে। ঠিক আছে, অর্থাৎ শিল্পের শ্রেণীবিভাগ। তাহলে দেখো, শিল্প কোন জিনিসটাকে বলছে প্রকৃতি থেকে সংগ্রহ করা কোনো কাঁচামালকে সরাসরি ব্যবহার করা যায় না। সত্যিই তো ব্যবহার করা যায় না। ধরো আমরা যে ধান বা চাল যেটা উৎপাদন করি সেটাকে সরাসরি আমরা খেতে পারি? তা পারি না। তাই প্রকৃতিতে প্রাপ্ত দ্রব্যকে নানাবিধ যন্ত্র এবং প্রযুক্তির মাধ্যমে রূপান্তরিত করে ব্যবহারের উপযোগী সামগ্রীতে পরিণত করার প্রক্রিয়াকে বলছে শিল্প। অর্থাৎ যে প্রক্রিয়াতে আমাদের ব্যবহার অনুপযোগী তোমার যে দ্রব্যটাকে ব্যবহার উপযোগী করা হচ্ছে সেটিকেই বলছে তোমার শিল্প। তাহলে দেখো, শিল্পের শ্রেণীবিভাগ। এবার শিল্পের দেখো কতগুলো শ্রেণী আছে। যেমন তোমার কাঁচামালের ভিত্তিতে, অর্থাৎ কাঁচামাল যেটা পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে তোমার চারটে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কৃষিভিত্তিক, খনিজ ভিত্তিক, প্রাণীজ ভিত্তিক এবং বনজ ভিত্তিক। উৎপাদিত পণ্যের ভিত্তিতে হচ্ছে প্রাথমিক, সহযোগী এবং পরিষেবা শিল্প। মালিকানার ভিত্তিতে সরকারি, বেসরকারি, জোট এবং সমবায় শিল্প। এরপর দেখো আকারের ভিত্তিতে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ। শিল্পের প্রকারের ভিত্তিতে বলছে খাদ্য, বস্ত্র, ইলেকট্রনিক্স, রাসায়নিক, নির্মাণ এবং তথ্য প্রযুক্তি শিল্প। তাহলে এগুলোই হচ্ছে মোটামুটি শিল্পের একটা সাধারণ শ্রেণীবিভাগ। এত প্রকৃতির শিল্প কিন্তু গোটা বিশ্বে দেখতে পাওয়া যায়। এরপর দেখো, আমাদের জানতে হবে যে পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের কারণগুলির বর্ণনা দাও। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ যে শিল্পে উন্নত, আমাদের পূর্ব ভারতে যে সমস্ত রাজ্যগুলো আছে সেই সমস্ত রাজ্যগুলোর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ একটা অন্যতম শিল্পোন্নত তোমার রাজ্য। তাহলে এই শিল্পের উন্নতির কারণগুলি কী কী? সমস্ত রকমের শিল্প কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি গড়ে উঠেছে। তাহলে এর কারণগুলি কী কী দেখো। পশ্চিমবঙ্গ ভারতের একটি অন্যতম শিল্পোন্নত রাজ্য। কুটির শিল্প থেকে শুরু করে তথ্য প্রযুক্তি শিল্প সব ক্ষেত্রেই এই রাজ্য উন্নতি লাভ করেছে। এই রাজ্যের শিল্পোন্নতির কারণগুলি কি? প্রথমে হচ্ছে তোমার কাঁচা মাল। হ্যাঁ, এই ক্ষেত্রেও কিন্তু তোমরা দুটো ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে অপ্রাকৃতিক। তাহলে কাঁচামাল যেটা আছে এটা হচ্ছে তোমার প্রাকৃতিক। হ্যাঁ, শিল্পের প্রয়োজনীয় কৃষিজ এবং খনিজ উভয় কাঁচামালই এই রাজ্যে পাওয়া যায়। যেমন পাট শিল্পের কাঁচামাল, চা শিল্পের চা, চিনি শিল্পের আখ, পশম শিল্পের তুঁত প্রভৃতি কাঁচামাল। অপরদিকে রানীগঞ্জের কয়লাকে কেন্দ্র করে লৌহ ইস্পাত শিল্প বিকাশ লাভ করেছে। তাহলে এটা গেল কাঁচামাল। তারপরে কি আছে? কাঁচামালের পরে আছে তোমার শক্তি সম্পদ বা বিদ্যুতের প্রাচুর্য। বিদ্যুৎ কী কী আছে? পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, ব্যান্ডেল, সাঁওতালডি, কোলাঘাট, ফারাক্কা, কাশীপুর, টিটাগড়, বজবজ প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মাইথন, পাঞ্চেত, তিলাইয়া, জলঢাকা, ছোট রঞ্জিত প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্রগুলি কিন্তু শিল্পের প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির যোগান দিচ্ছে। এরপর দেখো, অনুকূল জলবায়ু। পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ, আর্দ্র, মৌসুমী প্রকৃতির, যা বিভিন্ন শিল্পের বিকাশে সহায়ক। অর্থাৎ খুব বেশি গরমও নয়, খুব বেশি শীতলও কিন্তু নয়। যদিও ধরো আমরা যদি জলবায়ু দেখি তাহলে পার্বত্য অঞ্চলে তোমার শীতলতা বেশি, মালভূমি অঞ্চলে চরম ভাবাপন্ন এবং সমভূমি অঞ্চল এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মোটামুটি সমভাবাপন্ন দেখা যায়। তো সেটা জলবায়ু যখন ভাগ আলোচনা করেছে তখন আমরা বুঝতে পেরেছি। এবার দেখো, জলের প্রাচুর্য। পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, ফলে যে কোনো শিল্পের প্রয়োজনীয় জলের কিন্তু অভাব এ রাজ্যে হয় না। তারপর দেখো, উন্নত পরিবহন ব্যবস্থা। পশ্চিমবঙ্গের পূর্ব রেলপথ, দক্ষিণ পূর্ব রেলপথ, 2, 5, 6, 34, 41 নম্বর জাতীয় সড়কপথ, রাজ্য সড়কপথ, আকাশপথ এবং জলপথ জালের মতো বিস্তার লাভ করেছে। ফলে এই রাজ্যে কাঁচামাল এবং শিল্পজাত দ্রব্য পরিবহনে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, দেখো পশ্চিমবঙ্গ কিন্তু 1911 সাল পর্যন্ত কলকাতা তথা পশ্চিমবঙ্গ তোমার আমাদের ভারতবর্ষের রাজধানী ছিল এবং সেই হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গের একটা গুরুত্ব কিন্তু আদিমকাল থেকে, প্রাচীন কাল থেকেই কিন্তু আছে, ইংরেজদের সময় থেকে। তারও আগে ধরো মুর্শিদাবাদ, যেটা তোমার আমরা যদি মুঘল যুগের কথা ভাবি তো তখনও কিন্তু আমরা বাংলা, বিহার, উড়িষ্যা এগুলোর রাজধানী ছিল মুর্শিদাবাদ, সেটাও কিন্তু বেঙ্গলে অবস্থিত। এবার দেখো, বন্দরের সুবিধা। পশ্চিমবঙ্গের প্রধান দুটি বন্দর হলো কলকাতা এবং হলদিয়া। এই দুটি বন্দরের সাহায্যে কাঁচামাল, যন্ত্রপাতি আমদানি এবং শিল্পজাত দ্রব্য রপ্তানির সুবিধা কিন্তু রয়েছে। জনবহুল এবং জনঘনত্বপূর্ণ রাজ্য, যার জন্য কিন্তু এখানে চাহিদার কোনো অভাব হয় না। তাহলে তোমার চাহিদা যেটা আছে পশ্চিমবঙ্গ একটা জনবহুল রাজ্য, তাই এই রাজ্যের শিল্পজাত পণ্যের চাহিদা বিপুল। এই চাহিদা পরোক্ষভাবে শিল্পোন্নয়নে কিন্তু তোমার সহায়তা করছে।
এরপর দেখো মূলধনের প্রাচুর্য, বলছে শিল্প স্থাপনে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গের বহু ব্যাংক, লগ্নিকারী সংস্থা ও শিল্পপতিরা রয়েছেন, তাই এই শিল্পের প্রয়োজনীয় মূলধন সহজেই কিন্তু পাওয়া যায়। এরপর দেখো অনুকূল সরকারি নীতি, অর্থাৎ আমাদের গভর্নমেন্টের যে সরকারি নীতি সেটাও কিন্তু অনুকূল হওয়া প্রয়োজন, নাহলে কিন্তু শিল্পপতিরা আসে না। তাহলে দেখো পশ্চিমবঙ্গের সরকার দ্বারা গৃহীত শিল্পনীতি শিল্প বিকাশের অনুকূল এবং রাজ্য সরকার শিল্প উন্নয়নে সদা সচেষ্ট। আমাদের কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই নীতি নিয়ে সরকার চলে। এরপর দেখা আছে পশ্চিমবঙ্গের প্রধান শিল্পগুলির পরিচয় দেওয়া, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত শিল্পগুলি গড়ে উঠেছে তার মধ্যে প্রধান প্রধান শিল্পগুলি কী সেইগুলো সম্পর্কে তোমার এখানে আলোচনা করতে বলেছে। তাহলে মোটামুটি দেখো সব শিল্প সম্পর্কে আমাদের এখানে অল্প অল্প করে বলতে হবে এবং প্রধান শিল্পগুলি সম্পর্কে আবার পরেও আমাদের আলোচনা করতে হবে। দেখো এখানে বলছে পশ্চিমবঙ্গে একটি কৃষি প্রধান রাজ্য হলেও কৃষির পাশাপাশি এখানে শিল্পেরও কিন্তু বিকাশ ঘটেছে। এখানকার উল্লেখযোগ্য শিল্পগুলি হলো লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প, চা শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, কার্পাস বয়ন শিল্প, পর্যটন ও তথ্য প্রযুক্তি শিল্প ইত্যাদি। তাহলে এই শিল্পগুলি সম্পর্কে মোটামুটি আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে প্রথমে লৌহ ইস্পাত শিল্প কী কী আছে দেখো, আমাদের পশ্চিমবঙ্গে দুটো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আছে, একটা হচ্ছে তোমার বার্নপুর কুলটি, আর একটা হচ্ছে তোমার দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এই দুটোই কিন্তু সেলের অন্তর্গত, বুঝতে পেরেছো। বার্নপুর যেটা আছে ওটা ইসকো গঠন করেছে, আর আমাদের দুর্গাপুর যেটা আছে সেটা কিন্তু তোমার ওই ইসকন বলে যে ইংল্যান্ডের যে কোম্পানি এবং ভারতের যৌথ পরিকল্পনা এটা গঠন করা হয়েছে। এবার দেখো কি আছে দেখো, বলছে পশ্চিমবঙ্গের প্রথম লৌহ ইস্পাত শিল্পটি স্থাপিত হয় 1870 সালে বর্ধমান জেলার কুলটিতে। পরবর্তীকালে বার্নপুরে 1918 সালে আরেকটি লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। এছাড়া লৌহ আকরিক, কয়লা, জল, বিদ্যুৎ, শ্রমিক ইত্যাদির পর্যাপ্ততার কারণে দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা বিশেষ উন্নতি লাভ করেছে। এরপর দেখো পাট শিল্প। পাট শিল্প কি, এটা আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী এবং পুরনো একটা শিল্প। হ্যাঁ, পাট শিল্প ভারতের প্রধান, পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠ। ভারতের কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ। 1855 সালে হুগলি জেলার রিষ্টায় প্রথম পাটকল গড়ে ওঠে। পশ্চিমবঙ্গে পাটকলগুলি হুগলি নদীর দুই তীরে অবস্থান করছে, হুগলি বা গঙ্গা, ঠিক আছে। গঙ্গাটা যে হুগলির অংশের উপর যেটুকু তোমার হুগলি জেলার সংস্পর্শে যেটুকু প্রবাহিত হচ্ছে সেটাকে হুগলি নদী বলছে, এবং এই হুগলিতেই কিন্তু তোমার বলতে পারো যে পাট শিল্পগুলো কিন্তু বা পাট কেন্দ্রগুলো কিন্তু বেশি করে গড়ে উঠেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 59টি পাটকল আছে। এরপর দেখো কার্পাস বয়ন শিল্প, যে পশ্চিমবঙ্গে কার্পাস তুলোর চাষ প্রায় হয় না বললেই চলে, তবুও রপ্তানির উপর নির্ভর করে এখানে কার্পাস বয়ন শিল্প উন্নতি লাভ করেছে। পশ্চিমবঙ্গে প্রথম কার্পাস শিল্পকেন্দ্র হাওড়ার ঘুষুড়িতে, এটা কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের, বুঝতে পেরেছো, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রথম কিন্তু এই হাওড়ার ঘুষুড়িতে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র বা বস্ত্র বয়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের হাওড়া সদর, শ্রীরামপুর, শ্যামনগর, সোদপুর ইত্যাদি স্থানে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। এরপর দেখা হয় চা শিল্প, মানে চা পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। 1834 সালে প্রথম পশ্চিমবঙ্গে একটি চা শিল্প গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ইত্যাদি জেলায় চা বাগানগুলিকে কেন্দ্র করে এখানে চা শিল্পগুলি গড়ে উঠেছে। দেখো চা শিল্পের প্রবর্তন কিন্তু করেছে ইংরেজরা আমাদের পশ্চিমবঙ্গে। 1834 সাল যেটা লেখা আছে এই সালে প্রবর্তন করে। যেহেতু চায়ের কোনো বীজ হয় না, ডালের সাহায্যে কিন্তু চা গাছ হয়, তাই কিন্তু ইংরেজরাই আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে চা শিল্পের প্রবর্তন করে। এরপর দেখো 5 নম্বর আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। বলছে খাদ্য প্রক্রিয়াকরণ বলতে বোঝায় মাছ, মাংস, সবজি ইত্যাদি খাদ্যগুলিকে সরাসরি না খেয়ে প্রক্রিয়াকরণের মাধ্যমে সেগুলিকে খাদ্য উপযোগী করে তোলার পদ্ধতি। বর্তমানে এই শিল্প অনেক উন্নতি লাভ করেছে। যেমন ধরো বিস্কুট শিল্প, কেক শিল্প, এগুলো হচ্ছে তোমার ওই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মোটামুটি একটা উদাহরণ। এরপর আছে দেখো পর্যটন শিল্প। বলছে পর্যটন শিল্প বলতে বোঝানো হয় অবসর সময়ে বা একঘেয়েমি কাটানোর জন্য কোনো একটা স্থানের বিনোদনমূলক কেন্দ্র। এই পর্যটন শিল্প বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে ধর্মস্থান, শহর, পাহাড়, সমুদ্র, ঐতিহাসিক স্থান, শিক্ষাগত স্থান ইত্যাদি। পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি হলো কলকাতা, যেখানে তোমার আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে চিড়িয়াখানা ইত্যাদি, সুন্দরবন, দীঘার সমুদ্র সৈকত, দার্জিলিং এর পাহাড় ইত্যাদি। দেখো পর্যটন কাকে বলে, বলছে কোনো একটা স্থানে যখন মানুষ তার সময় কাটানোর জন্য 1 বছরের কম সময় মানে ওখানে অবস্থান করবে, তখন সেটাকে বলছে পর্যটন, বুঝতে পারছো। এবার তথ্য প্রযুক্তি শিল্প, বলছে বর্তমানে পশ্চিমবঙ্গ ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স এর সফটওয়্যার
পার্ক, তথ্য প্রযুক্তি কেন্দ্রের বিপুল পরিবর্তন ঘটিয়েছে এবং বর্তমানে বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে এই শিল্পের উন্নতি ঘটেছে। তাহলে এটাই গেল মোটামুটি তোমার ওই ভারতের যে শিল্পগুলো আছে সেগুলোর একটা ধারণা, বুঝতে পেরেছো? এবার দেখো প্রত্যেকটা শিল্প সম্পর্কে আমাদেরকে একটু একটু করে আলোচনা করতে হবে, কেননা এরকম করে সবগুলোই অল্প অল্প করে বললাম, কিন্তু তোমার পরীক্ষার সময় সবগুলো না এলেও একটা একটা করে আসতে পারে। তাহলে প্রধান যে শিল্প সেটা হচ্ছে তোমার লৌহ ইস্পাত শিল্প। এই লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে এবারে আমরা প্রথমে আলোচনা করব। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে সেটা কি হচ্ছে, যন্ত্রশিল্পের মেরুদণ্ড। যন্ত্রশিল্পের মেরুদণ্ড কাকে এবং কেন বলে? দেখো, কোনো যন্ত্র তোমার যে স্থাপন করা হয়, যন্ত্র যেগুলো সবই কিন্তু লোহায় তৈরি হয়, বুঝতে পেরেছো? তাই যে কোনো শিল্পের যন্ত্র কিন্তু লোহা দ্বারা তৈরি হয়। তার জন্য কিন্তু লৌহ ইস্পাত শিল্পকে কিন্তু সমস্ত শিল্পের মেরুদণ্ড বলছে। দেখো, লৌহ ইস্পাত শিল্পকে বলা হয় আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড, কারণ এই শিল্প ছাড়া অন্য শিল্প গড়ে উঠতে পারে না। বর্তমান যুগে মানুষের জন্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসই লৌহ ইস্পাত দ্বারা তৈরি অথবা এর সাহায্যে তৈরি। ভারতের মতো উন্নয়নশীল দেশে লৌহ ইস্পাত শিল্পের গুরুত্ব খুবই বেশি। এরপরের প্রশ্ন আছে, লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচা মালগুলি কী কী? দেখো, প্রথমেই তো লৌহ আকরিক আর কয়লা, এই দুটো কিন্তু প্রধান কাঁচামাল, বুঝতে পেরেছ? এছাড়া যেগুলো দরকার সেগুলো হচ্ছে চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, টাংস্টেন, নিকেল এবং প্রচুর পরিমাণে জল দরকার। অর্থাৎ যেখানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে সেখানে কাছাকাছি কোনো নদী অবশ্যই আছে। যেমন আমাদের আসানসোল, দুর্গাপুর বা বার্নপুর, কুলটি এবং দুর্গাপুরে যে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে সে দামোদর নদী কাছাকাছি আছে বলেই কিন্তু সেখানে গড়ে উঠেছে। এবার দেখো, পরের প্রশ্ন হচ্ছে যে আমাদের সেল কি? দেখো, সেল জিনিসটা আমাদের জানতে হবে, তার কারণ হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে কিন্তু এই সেলই হচ্ছে তোমার প্রধান। এর পুরো কথা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সেলের ফুল ফর্ম। তো সেলটা কি আমি দেখাই তোমাদের। বলছে 1954 সাল মানে এটা স্বাধীনতার পরে খ্রিস্টাব্দে ভারত সরকার এই ইস্পাত সংস্থাটি স্থাপন, যার সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি করে। বর্তমানে এই সংস্থার অধীনে রয়েছে ভারতের 5টি বৃহদায়তন ইস্পাত, 3টি শঙ্কর ইস্পাত এবং 1টি ফেলো অ্যায়ল ইস্পাত কেন্দ্র। পশ্চিমবঙ্গের 2টি ইস্পাত কেন্দ্রই সেলের অন্তর্গত। আমাদের পশ্চিমবঙ্গে মোটেই 2টো ইস্পাত কেন্দ্র আছে, সেই 2টো ইস্পাত কেন্দ্রই কিন্তু সেলের অন্তর্গত। এটা কিন্তু আমাদের গর্ব। সমস্ত ইস্পাত কেন্দ্র কিন্তু সেলের অন্তর্গত নয়, তার কারণ হচ্ছে এখানে দেখো লেখা আছে ভারতের 5টি বৃহদায়তন, 3টি শঙ্কর এবং 1টি ফেলো আয়রন কিন্তু ইস্পাত কেন্দ্র। আর এই 3টি শঙ্করের মধ্যে দুর্গাপুর কিন্তু সব থেকে বড়, আমাদের ভারতবর্ষের সব থেকে বড় শঙ্কর ইস্পাত কারখানা, বুঝতে পেরেছো? তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যে দুটো আছে দুর্গাপুর এবং বার্নপুর কুলটিতে, দুটোই কিন্তু সেল এর অন্তর্গত, ঠিক আছে? এরপর দেখো, পরের প্রশ্ন হচ্ছে যে বার্নপুর কুলটি, যাকে ইস্কো অর্থাৎ এই কোম্পানির অন্তর্গত, এই ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড কোম্পানি, তো এর আন্ডারে তোমার আছে বার্নপুর কুলটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কী কী, অথবা দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কী কী? দুটো শিল্পকেন্দ্রেরই কিন্তু গড়ে ওঠার কারণ একই। আমি তোমাদের ম্যাপে দেখাই, দুর্গাপুর এবং আসানসোল পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এই যে দেখো, এটা দেখতে পাচ্ছ আমি যে ম্যাপটা এঁকেছি, এখানে এই যে উপরে যে নদীটা আছে এটা হচ্ছে তোমার অজয় নদী, যেটা বীরভূম এবং বর্ধমানকে প্রায় আলাদা করেছে। আর দক্ষিণে যে নদীটা আছে এটা হচ্ছে তোমার দামোদর নদী, যেটা তোমার দেখো একদম পুরো বর্ধমান জেলা বরাবর একদম বয়ে এসেছে। প্রথমে পুরুলিয়া এবং বর্ধমানের মধ্যে ডিস্ট্রিক্ট বাউন্ডারি কাজ করছে, তারপর বাঁকুড়া এবং বর্ধমানের মধ্যে ডিস্ট্রিক্ট বাউন্ডারি কাজ করছে, তারপরে তোমার নদীটা ঢুকে যাচ্ছে কোথায়? হুগলির আগে দুভাগে ভাগ হচ্ছে এবং হাওড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তোমার এই ইয়েতে তোমার হুগলি নদীতে মিশছে এবং হুগলি নদীতে এসে মিশছে, বুঝতে পারছো? সব নদী কিন্তু তোমার এই ভাগীরথী, হুগলি বা গঙ্গা নদীতে এসে মিশছে। এই উপরের নদীটা ময়ূরাক্ষীও দেখো এসে মিশেছে তোমার ভাগীরথী, হুগলি নদীতে, তারপর অজয়ও মিশেছে এবং দামোদরও মিশেছে। এছাড়াও আরও যে ছোটো ছোটো নদীগুলো আছে, ধরো ব্রাহ্মণী বলো বা কংসাবতী, কাঁসাই, সবই কিন্তু তোমার এই দিক থেকে এসে মিশেছে এবং এই নদীগুলো সবই হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী বা ভাগীরথী হুগলির ডান তীরের উপনদী। তার কারণ হচ্ছে উপর থেকে নিচের দিকে যদি বয়ে আসে তাহলে ধরো এই দিকটা হচ্ছে তোমার ডান দিক, আর এই দিকে যে নদীগুলো আছে সেগুলো হচ্ছে বাম তীরের উপনদী। এবার দেখো, আমি যেটা বলছিলাম যে এই দেখো, এইটা কিন্তু পুরোটাই বর্ধমান জেলা, ঠিক আছে? এই বর্ধমান জেলাকে দুভাগে ভাগ করা হয় তোমার 2017-তে। তো এটা হয় পশ্চিম বর্ধমান। তো দেখো, পশ্চিম বর্ধমানের শুরুতেই আছে তোমার দুর্গাপুর। হ্যাঁ, এই দেখো, এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক। তো শুরুতে আছে দুর্গাপুর। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট বাউন্ডারি, একদম প্রথমেই দুর্গাপুর, আর সব শেষে আছে তোমার আসানসোল, ঠিক আছে? এটা হচ্ছে
আসানসোল। আর মাঝে যে শহরগুলো আছে তার মধ্যে পড়ছে রানীগঞ্জ এবং অন্ডাল। অন্ডালে তোমার কাজী নজরুল ইসলাম বিমানবন্দর তোমার ওখানে গড়ে উঠেছে। আর রানীগঞ্জটা তোমার কয়লার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এবারে এই দুটো শিল্পকেন্দ্র, এই দুর্গাপুর এবং আসানসোল দুটোরই কিন্তু মানে কয়লা যেটা প্রয়োজন সেটা কিন্তু দিচ্ছে এই রানীগঞ্জ তোমার কয়লা খনি অঞ্চল বা রানীগঞ্জ শিল্পাঞ্চল, ঠিক আছে। আর আকরিক লোহা বা তোমার অন্যান্য যে খনিজ সম্পদগুলো প্রয়োজন হচ্ছে সেগুলো কিন্তু এই ঝাড়খণ্ড থেকে চলে আসছে। দেখো আমাদের প্রতিবেশী রাজ্য হচ্ছে তোমার ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ড থেকে কিন্তু তোমার ওই কাঁচা মালগুলো অর্থাৎ যেগুলো তোমার প্রয়োজন হয় সেগুলো কিন্তু আসছে। আর জল কোথা থেকে পাচ্ছে? এই দামোদর নদী থেকে। দেখো প্রত্যেকটা শহরই, সেটা তোমার দুর্গাপুর বলো, অন্ডাল বলো, রানীগঞ্জ বলো, এদিকে আসানসোল বলো, প্রত্যেকটা শহরই কিন্তু দামোদর নদের কাছাকাছিই কিন্তু গড়ে উঠেছে। আসানসোলটা যদিও তোমার দামোদর থেকে একটু দূরে আছে, কিন্তু এই অন্ডাল, দুর্গাপুর, রানীগঞ্জ একদম পুরো একদম দামোদর নদের কিনারাতেই কিন্তু অবস্থিত। বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল বা মালভূমি অঞ্চল। বুঝতে পেরেছো? মালভূমি অঞ্চল এবং শিল্পাঞ্চল, তার মধ্যে এখানে এই পশ্চিম বর্ধমান জেলাতে কিন্তু এই লৌহ ইস্পাত শিল্পটা তোমার বিস্তার লাভ করেছে। তার কারণ হচ্ছে তোমার এই রানীগঞ্জের কয়লা, এটা হচ্ছে প্রথম কারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে পাওয়া তোমার আকরিক লোহা বা অন্যান্য খনিজ সম্পদগুলো। এবং তৃতীয় কারণ হচ্ছে দামোদর নদের জল এবং পরিবহন ব্যবস্থা, এগুলো সবই। তাহলে এবার দেখো আমরা আলোচনা করব এক এক করে যে এই শিল্প, লৌহ ইস্পাত শিল্প দুর্গাপুর এবং গড়ে ওঠার কারণগুলি কি কি। তাহলে দেখো গড়ে ওঠার কারণগুলিকে আমরা কিন্তু সবগুলোকেই দুটো ভাগে ভাগ করতে পারি। যদিও প্রথমে একটা জেনারেল আলোচনা হলো যে পশ্চিমবঙ্গে উন্নতির কারণ কি। দেখো এখানে বলছে বার্নপুর, কুলটি এবং দুর্গাপুর হলো পশ্চিমবঙ্গের প্রধান দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ঠিক আছে। এছাড়া বহু স্পঞ্জ আয়রন শিল্পকেন্দ্র ও ক্ষুদ্র ইস্পাত কারখানা এই রাজ্যে গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির প্রধান কারণগুলি হলো, প্রথমে বলছে আকরিক লোহার সান্নিধ্য, ঠিক আছে, যেটা ঝাড়খণ্ড থেকে পাওয়া যায়। দেখো পড়ছি, বলছে লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হলো আকরিক লোহা। পশ্চিমবঙ্গে ভালো আকরিক লোহা পাওয়া না গেলেও পাশের রাজ্য, আমি বললাম পশ্চিমবঙ্গে কিন্তু পাওয়া যায় না, পশ্চিমবঙ্গে শুধু কয়লাটা পাওয়া যায়। না করলেও ঝাড়খণ্ডের গুয়া, নোয়ামুন্ডি প্রভৃতি লৌহ খনি এবং উড়িষ্যার গুরুমহিষানি, বাদাম পাহাড় প্রভৃতি খনি থেকে উৎকৃষ্ট পরিমাণে আকরিক লোহা তোমার সংগ্রহের সুবিধা রয়েছে। দেখো উড়িষ্যাটাও আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী। আমাদের প্রথমে আছে ঝাড়খণ্ড, তারপরে কিন্তু তোমার এই দেখো এই জায়গাটা আছে উড়িষ্যা। এই দেখো নিচের দিকে দেখো, এই যে এখানে আছে উড়িষ্যা। উড়িষ্যারও বর্ডার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে রয়েছে। প্রথমে ঝাড়খণ্ড আছে, তার উপরে দেখো বিহার, এই দেখো বিহার, তারপরে আছে ঝাড়খণ্ড, এবং ঝাড়খণ্ডের নিচে রয়েছে তোমার উড়িষ্যা। তাহলে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই দুটো জায়গা থেকেই কিন্তু আমরা তোমার খনিজগুলো পাচ্ছি। এরপর দেখো কয়লার প্রাপ্তি। তাহলে কয়লা আমরা রানীগঞ্জ থেকে পাচ্ছি। বলছে আকরিক লোহা গলানোর জন্য প্রচুর পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এবং ঝাড়খণ্ডের ঝরিয়া থেকে পাওয়া কয়লা এই তাপ শক্তির চাহিদা মেটায়। এরপর দেখো চুনাপাথর, ডলোমাইট এবং ম্যাঙ্গানিজের যোগান। বলছে আকরিক লোহার সঙ্গে চুনাপাথর ও ডলোমাইট মিশিয়ে পিগ আয়রন তৈরি হয় এবং পিগ আয়রনকে ইস্পাতে পরিণত করতে ম্যাঙ্গানিজের প্রয়োজন হয়। এই খনিজগুলি উড়িষ্যার সুন্দরগড় এবং কেওনঝড় জেলা থেকে সংগ্রহ করা হয়। এখানে ওই ছবিটা দেওয়া আছে, মোটামুটি এখানে একটা ছবি, তোমরা পশ্চিমবঙ্গের ছবিটাও দিতে পারো, বা দেখো এটা পশ্চিমবঙ্গের পশ্চিম অংশটা, এই যে মালভূমি অঞ্চলটাই কিন্তু শুধু আঁকা হয়েছে। এবং এইখানে দেখো আমি তোমাদের ম্যাপে যেটা দেখালাম পশ্চিমবঙ্গ ম্যাপে, এখানে সেই জিনিসটাই দেখো দেওয়া আছে। দেখো দুর্গাপুর, দেখো লাস্টে আছে আসানসোল, কুলটি, আর মাঝখানে আছে অন্ডাল এবং রানীগঞ্জ, ঠিক আছে। এবং এই যে আকরিক লোহা যাচ্ছে, চুনাপাথর যাচ্ছে, আকরিক লোহা, চুনাপাথর, এই যে উড়িষ্যা থেকে এইগুলো যাচ্ছে, আর ঝাড়খণ্ড থেকে এইগুলো যাচ্ছে। দুটো তীর দেওয়া আছে, মানে দুটো পার্শ্ববর্তী রাজ্য থেকে আমাদের কাঁচা মালগুলো তোমার যাচ্ছে, এটা এখানে বোঝানো হয়েছে। এবার দেখো জলের যোগান। বলছে দামোদর এবং বরাকর প্রভৃতি নদী থেকে শিল্পের প্রয়োজনীয় জল পাওয়া যায়। বরাকরটা দিয়েছে কারণ কি, কারণ কুলটি এবং ওই তোমার বার্নপুর, এই যে তোমার লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা, সেটা কিন্তু এই বরাকর নদী থেকে জল সংগ্রহ করে। বাকি আমাদের যে তোমার দুর্গাপুর, তারপর এই রানীগঞ্জ, অন্ডাল, এখানে যে শিল্পগুলো আছে তারা কিন্তু প্রত্যেকেই দামোদর থেকেই তোমার জল সংগ্রহ করে। এবং এই দামোদর নদীটা হচ্ছে আমাদের মালভূমি অঞ্চলের কিন্তু প্রধান নদী। বুঝতে পারছো? যেমন উত্তরবঙ্গের প্রধান নদী হচ্ছে তোমার তিস্তা, একই রকম আমাদের মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে তোমার দামোদর। কিন্তু পুরো পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে তোমার গঙ্গা বা ভাগীরথী, হুগলি।
বুঝতে পেরেছো? এরপর দেখো যেটা আছে বিদ্যুৎ শক্তির প্রাচুর্য, বলছে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি জলবিদ্যুৎ ও বক্রেশ্বর দুর্গাপুর প্রভৃতি কেন্দ্রের তাপবিদ্যুৎ লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায়। এরপর আছে সুলভ শ্রমিক, বলছে স্থানীয় দক্ষ শ্রমিক ছাড়াও ঝাড়খণ্ড ও বিহার থেকে দক্ষ ও সুলভ শ্রমিক পাওয়ার সুবিধা রয়েছে। এরপর আছে বন্দরের নৈকট্য, মাত্র 200 মিটারের মধ্যে কলকাতা এবং হলদিয়া বন্দরের অবস্থান শিল্পের আমদানি এবং রপ্তানিতে ব্যাপকভাবে সাহায্য করে। নেক্সট হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা, হচ্ছে পূর্ব রেলপথ, 2 নম্বর জাতীয় সড়ক পথ এবং দুর্গাপুর খাল কাঁচামাল এবং শিল্পজাত দ্রব্য পরিবহনের প্রধান মাধ্যম। এরপর আছে দেখো চাহিদা এবং বাজার, হচ্ছে আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল ও কলকাতা শিল্পাঞ্চলের বিপুল চাহিদা সম্পন্ন বাজার এই রাজ্যের লৌহ ইস্পাত শিল্প বিকাশে সহায়তা করেছে। তাহলে এটাই গেল তোমার আমাদের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ বা বার্নপুর কুলটি এবং দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ। এরপর দেখো আছে দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন? দুর্গাপুরকে ভারতের রুড় বলছে তার কারণ কি? হচ্ছে জার্মানির রুড় নদীর তীরে স্থানীয় ওয়েস্ট ফেলিয়া কয়লা খনির ওপরে ভিত্তি করে যেমন গড়ে উঠেছে ইস্পাত কেন্দ্র এবং তার উপর ভিত্তি করে অসংখ্য ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, তেমনই দামোদর নদীর তীরে রানীগঞ্জ এবং ঝরিয়া কয়লা খনির ওপর নির্ভর করে গড়ে উঠেছে দুর্গাপুর ইস্পাত কেন্দ্র এবং তার উপর ভিত্তি করে অসংখ্য ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। তাই দুর্গাপুর হলো ভারতের রুট, অর্থাৎ এটা একটা প্রতিরূপ। বুঝতে পেরেছ? এরপর আছে তাহলে লৌহ ইস্পাত শিল্পের জন্য যেগুলো মোটামুটি আমাদের জানার প্রয়োজন সেগুলো জানলাম। এরপর আমাদেরকে জানতে হবে পাট শিল্প। তাহলে পাট শিল্প দেখো একটা পুরনো শিল্প, পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিল্প। পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সেটা কিন্তু পাট শিল্প কিন্তু মানে অতীতকাল থেকেই ধরে রেখেছে। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিল্প কোনটি? হবে তোমার পাট শিল্প। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম পাট কল স্থাপিত হয়? বলছে 1855 সালে, মানে ইংরেজরা কিন্তু স্থাপন করেছিল হুগলি জেলার রিসরায়। এরপর দেখো আছে পশ্চিমবঙ্গের কয়েকটি পাট শিল্প কেন্দ্রের নাম লেখো। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে পাট শিল্প কেন্দ্রগুলো আছে তাদের কয়েকটির নাম তোমাকে এখানে বলতে হবে। কি কি আছে দেখো, প্রথমে আছে বালি, তারপর রিসরা, সবই কিন্তু দেখো এগুলো ওই হুগলি নদীর তীরেই কিন্তু অবস্থিত। বুঝতে পেরেছো? পাট শিল্পের জন্য যে পরিবেশ দরকার তার জন্য কিন্তু একটা জলাশয়ের প্রয়োজন হয় পাটকে পচানোর জন্য। বুঝতে পেরেছো? এই পাট শিল্পটাকে ওই জন্য স্থাপন করার জন্য কিন্তু ওই ভাগীরথী হুগলি নদীর জলটাকে কিন্তু প্রয়োজন হয়, যার জন্য এই তোমার যতগুলো আমাদের পশ্চিমবঙ্গের পাট শিল্প কেন্দ্র আছে সবই দেখো এই হুগলি নদীর উভয় তীরে কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ হুগলি নদীর যে হুগলি জেলাতেই আর কি, যেই তোমার ভাগীরথী নদীটা হুগলিতে প্রবেশ করছে তার নাম হয়ে যাচ্ছে হুগলি নদী। অতএব এই হুগলি নদীতে কিন্তু তোমার উভয় তীরেই তোমার পাট শিল্পগুলো বিকাশ লাভ করেছে। তাহলে প্রথমে বলছে বালি, তারপর রিসড়া, শ্রীরামপুর, ভদ্রেশ্বর, চাপদানি, হাওড়া, শিবপুর, সাঁকরাইল, কামারহাটি, পানিহাটি, নৈহাটি ইত্যাদি, এগুলো সবই কিন্তু পাট শিল্পের জন্য পাট শিল্পের কেন্দ্র। এবং ছবিটা যদি দিতে চাও তাহলে দেখো এরকম করে ছবিটা দিতে হবে এবং এখানে পরপর দেখো সমস্ত তোমার পাট শিল্প কেন্দ্রগুলো এখানে কিন্তু গড়ে উঠেছে। এরপর আমাদের পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পাট শিল্পের উন্নতির কারণ অথবা হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের একদেশীয় ভবনের কারণ কি? একদেশীয় ভবন মানে এক জায়গাতেই কিন্তু কেন্দ্রীভূত হয়েছে। তাহলে দেখো প্রথমে বলছে কাঁচা পাট কিন্তু কোথায় পাওয়া যাচ্ছে? স্বাধীনতার আগে এখানে কাঁচা পাট আসতো পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মানে বাংলাদেশ থেকে। তখনই পশ্চিমবঙ্গে প্রচুর পাট চাষ হয়। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা প্রভৃতি জেলায় উৎপাদিত পাট এখানে ব্যবহৃত হয়। 2 নম্বর কি? কলকাতা বন্দর, যেটা পূর্ব ভারতের তোমার মানে কি বলবে পূর্ব ভারতের প্রধান একটা বন্দর এবং সমস্ত শিল্প কিন্তু এই কলকাতা বন্দরের ওপরেই নির্ভরশীল। বলছে পাট শিল্পে কলকাতা বন্দরের গুরুত্ব অপরিসীম। আগে এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে জলপথে কাঁচা পাট আসতো, এখন রপ্তানি নির্ভর এই শিল্পজাত সামগ্রী কলকাতা বন্দর দিয়ে রপ্তানি হয়। 3 নম্বর হচ্ছে শক্তি সম্পদ এবং বিদ্যুৎ। বলছে পাট শিল্পে শক্তি এবং বিদ্যুতের যোগান আসে নিকটবর্তী পশ্চিমবঙ্গের অসংখ্য তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা, দুর্গাপুর, সাঁওতালডি, ব্যান্ডেল, বজবজ ইত্যাদি থেকে। 4 নম্বর হচ্ছে পরিবহন ব্যবস্থা। হচ্ছে এখানকার জলপথ, সড়কপথ এবং রেলপথ ব্যবস্থা অত্যন্ত উন্নত। হুগলি নদী জলপথের প্রধান মাধ্যম। হুগলি নদীর দুই পাশে বিস্তৃত হয়েছে সড়ক এবং রেলপথ, ফলে কাঁচামালের আমদানি এবং তৈরি দ্রব্য রপ্তানি শ্রমিকদের যাতায়াতের অসুবিধা হয় না। নেক্সট হচ্ছে তোমার শ্রমিক বলছে প্রাথমিক অবস্থায় পাটকলগুলিতে কাজের জন্য উত্তরপ্রদেশ এবং বিহার থেকে শ্রমিক আনা হয়েছিল, পরে নিকটবর্তী অঞ্চলের মানুষও এই শিল্পে কাজ করতে শুরু করে। তারপরে দেখো ঐতিহাসিক কারণ হচ্ছে পাট শিল্প কেন্দ্র স্থাপনের প্রথম অবস্থায় কলকাতা ছিল ইংরেজদের রাজধানী এবং প্রধান বাণিজ্য কেন্দ্র। শিল্প স্থাপনের জন্যই
জন্য তারাই মূলধন বিনিয়োগ করে, ফলে অন্যান্য শিল্পের সাথে পাট শিল্পেরও বিকাশ হয়। তারপর দেখো চাহিদা হচ্ছে পশ্চিমবঙ্গ সমেত সারা ভারতেই কৃষি এবং শিল্পজাত পণ্য প্যাকেজিং হয় এই অঞ্চলের পাট কলে উৎপাদিত চট এবং থলে বস্তার মাধ্যমে। তাহলে এটা গেল তোমার পাট শিল্পের তোমার কেন্দ্রীভবনের কারণ। এরপর দেখো যেটা আছে সেটা বলছে যে পাট শিল্পের সমস্যা এবং সম্ভাবনা। দেখো পাট শিল্প কিন্তু বর্তমানে সমস্যার সম্মুখীন এবং এটা প্রায় রুগ্নপ্রায় শিল্পের মধ্যে পড়ছে। তার সমস্যাগুলো কী কী? প্রথমে যে কাঁচা পাটের সমস্যা, বলছে স্বাধীনতার পরপরই ভারত বিভাগের কারণে ভালো পাট চাষের জমিগুলো চলে যায় বাংলাদেশে, ফলে উন্নত পাটের অভাব বোধ হয় কারখানাগুলি। অন্যান্য দেশে পাট উৎপাদন বৃদ্ধি, সম্প্রতি বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, মায়ানমার ইত্যাদি দেশ পাট উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পাট শিল্পের বিকাশ ঘটার ফলে এদেশে পাটের চাহিদা কমতে থাকে। তারপর দেখো বিকল্প দ্রব্যের ব্যবহার বৃদ্ধি, যেটা কিন্তু সব থেকে মারাত্মক কারণ বিকল্প দ্রব্য প্লাস্টিকের ব্যবহারটা। বলছে পাটজাত দ্রব্যের পরিবর্তে প্যাকেজিং ব্যবস্থায় নাইলন, পলিথিন, কাপড় এবং কাগজের থলে ব্যবহার হচ্ছে, ফলে পাটজাত দ্রব্যের চাহিদা কিন্তু কমে যাচ্ছে। এগুলোর দামও কম, লংজিভিটি বেশি এবং ব্যবহার ইউজার ফ্রেন্ডলি, কিন্তু একটাই তোমার এদের অসুবিধা, সেটা হচ্ছে পরিবেশ ফ্রেন্ডলি নয়, পরিবেশ বান্ধব কিন্তু নয়, যেটা পাটের মধ্যে সেটা আছে। কিন্তু মানুষ এখন এই পরিবেশ বান্ধবতাকে প্রায়োরিটিটা না দিয়ে অর্থনৈতিক প্রায়োরিটি এবং ইজি টু ইউজের প্রায়োরিটিটা দিচ্ছে, যার জন্যই কিন্তু পাট শিল্প রুগ্ন। তারপর দেখো পুরাতন যন্ত্রপাতি, যে পশ্চিমবঙ্গের অধিকাংশ পাটকল পুরনো হওয়ায় দ্রব্যের গুণমান যেমন খারাপ তেমনই উৎপাদিত দ্রব্যের খরচও বেশি, ফলে আন্তর্জাতিক বাজারে আমাদের পাটজাত দ্রব্যের কদর কমছে। এরপর দেখো এটা গেল তোমার সমস্যা এবং সম্ভাবনা হচ্ছে ভবিষ্যৎ হচ্ছে বিকল্প দ্রব্যের ব্যবহার বৃদ্ধির কারণেই 1970 সালের পর থেকে পাটজাত দ্রব্যের উৎপাদন কমেছে। বিকল্প দ্রব্যগুলি পলিথিন, নাইলন ইত্যাদি পরিবেশে কী পরিমাণ ক্ষতি করে তা আমরা সকলেই জানি, অথচ পাটজাত দ্রব্য পরিবেশ বান্ধব। পরিবেশ সচেতনতার কারণেই পাটজাত দ্রব্যের চাহিদা আবার বাড়বেই। বিকল্প শৌখিন দ্রব্যের প্রচার এবং সুফল সম্পর্কে মানুষকে সজাগ করতে পারলে এই শিল্প আবার আমাদের রাজ্যে ঘুরে দাঁড়াবে। তাহলে এটা গেল তোমার পাট শিল্পের সমস্যা এবং সম্ভাবনা। তাহলে এটা গেল পাট শিল্প। এরপর আমাদেরকে আলোচনা করতে হবে বস্ত্র শিল্প, বা কার্পাস বয়ন শিল্প বা বস্ত্র শিল্প। প্রথমেই দেখো আছে ভারত তথা পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বস্ত্র কারখানা বা কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের সমাজ ঘটেছে? এটা হচ্ছে হাওড়ার ঘুষুড়িতে। এরপর আছে পশ্চিমবঙ্গের কয়েকটি বস্ত্র শিল্প কেন্দ্রের নাম লেখো। তাহলে দেখো আমাদের কয়েকটি পশ্চিমবঙ্গের বস্ত্র শিল্প কেন্দ্র কী কী আছে দেখো, ঠিক যেমন পাট শিল্প সেই ওই রকমই আবার হাওড়া, শ্যামনগর, পানিহাটি, সোদপুর, শ্রীরামপুর, ফুলেশ্বর, মৌরিগ্রাম, বেলঘড়িয়া, রানাঘাট ইত্যাদি। তাহলে এই সমস্ত জায়গাতে কিন্তু বস্ত্র বয়ন শিল্প বা কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। এরপর দেখো পশ্চিমবঙ্গে বস্ত্র বয়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। তাহলে কি কি কারণ আছে দেখো, প্রথমেই যে কারণ সেটা হচ্ছে তোমার কলকাতা বন্দরের মাধ্যমে তুলো আমদানি। তুলোটা কি? তুলোটা হচ্ছে একটা তোমার ওই সলিড কাঁচামাল, এটা কিন্তু ওজন কিন্তু হ্রাস পায় না, বুঝতে পারছো, একই রকম থাকে। তো দেখো প্রথমে বস্ত্র শিল্প কেন্দ্রগুলির জন্য বিদেশ এবং ভারতের অন্যান্য প্রান্ত থেকে কলকাতা এবং হলদিয়া বন্দরের মাধ্যমে তুলো আমদানি করা হয়। 2 নম্বর হচ্ছে আর্দ্র জলবায়ু। বলছে আর্দ্র জলবায়ুতে বস্ত্র কারখানায় স্থাপন সুবিধাজনক, কারণ এতে সুতো ছেঁড়ার সম্ভাবনা কম থাকে, যার জন্য কিন্তু এই ভাগীরথী হুগলি নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে। তারপর দেখো বিদ্যুৎ। বলছে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান এখানে বস্ত্র শিল্প স্থাপনে সাহায্য করেছে। নেক্সট হচ্ছে সুলভ শ্রমিক। বলছে এই অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ, ফলে কারখানায় সুলভ শ্রমিকের অভাব হয় না। বহরমপুর ও শ্রীরামপুরে স্থাপিত হয়েছে টেক্সটাইল কলেজ, ফলে বস্ত্রশিল্পে সুদক্ষ শ্রমিক এবং কারিগর এখান থেকে পাওয়া যায়। এবং শেষ হচ্ছে চাহিদা। সমগ্র পশ্চিমবঙ্গ সমেত পূর্ব ভারতের জনসংখ্যা খুব বেশি, ফলে বস্ত্রের চাহিদাও কিন্তু খুব বেশি। তাহলে এটা গেল তোমার বস্ত্র বয়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ। নেক্সট বা শেষ যেটা আছে সেটা হচ্ছে যে বস্ত্র শিল্পের সমস্যা এবং সম্ভাবনা। দেখো ঠিক যেমন পাট শিল্পের সমস্যা আমরা জানলাম, একই রকমভাবে বস্ত্র শিল্পেরও কিন্তু সমস্যা তোমার রয়েছে। প্রথমে কি আছে? তুলোর অভাব। বলছে পশ্চিমবঙ্গের কার্পাস একদমই উৎপাদন হয় না, তাই শিল্পের প্রধান কাঁচামাল যোগানের জন্য অন্য অঞ্চলের উপর নির্ভর করতে হয়। 2 নম্বর হচ্ছে পুরাতন যন্ত্রপাতি। বলছে অধিকাংশ কারখানা এখানে পুরনো, ফলে সুতো এবং বস্ত্রের গুণমান যেমন নিচু তেমনই উৎপাদন খরচও বেশি। নেক্সট হচ্ছে অন্যান্য অঞ্চলের সাথে প্রতিযোগিতা। বলছে গুজরাট, মহারাষ্ট্র,
তামিলনাড়ু প্রভৃতি রাজ্যগুলিতে বস্ত্রশিল্পের একদেশী ভবন বেশি। ওই রাজ্যগুলিতে কারখানা আধুনিকীকরণের কারণে বস্ত্রের গুণমান ভালো এবং সস্তা। তারপর দেখো আধুনিকীকরণের সমস্যা, বলছে কারখানার আধুনিকীকরণ করতে গেলে অনেক শ্রমিক ছাঁটাই হবে, যা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। আর সবশেষে আছে রুগ্ন কারখানার সমস্যা, বলছে বেশ কয়েকটি কারখানা রুগ্ন এবং ধুঁকছে। এবার সম্ভাবনা কি? তার সম্ভাবনা কি আছে যে পশ্চিমবঙ্গের সমগ্র পূর্ব ভারতের জনসংখ্যা খুব বেশি, এই জনসংখ্যার বস্ত্র এবং পোশাকের চাহিদাও খুব বেশি। কারখানার আধুনিকীকরণ, চাহিদা অনুযায়ী বস্ত্র এবং পোশাক তৈরি, শিল্প স্থাপনের অন্যান্য পরিকাঠামোর উন্নতি করতে পারলেই বস্ত্র শিল্পের উন্নতি সম্ভব। তাহলে এটা গেল তোমার বস্ত্র বয়ন শিল্প। এরপরে আমাদেরকে জানতে হবে চা শিল্প সম্পর্কে, যেটা সাহেবদের শিল্প। সাহেবরাই এই শিল্পের প্রবর্তন করেছিল আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। বলছে 1855 সালে আমাদের কিন্তু 1911 পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ ছিল পুরো ভারতবর্ষের রাজধানী ইংরেজ সরকারের। তো 1855 সালে ইংরেজদের মাধ্যমে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কার্শিয়াংয়ে প্রথম চা চাষ শুরু হয়। আমাদের যে পার্বত্য অঞ্চল সেখানে কিন্তু প্রথম চা চাষ শুরু হয়, এবং এই চায়ের ওপরে নির্ভর করে কিন্তু তারা দার্জিলিংয়ে টয় ট্রেন ছুটিয়েছিল। বুঝতে পেরেছো? তো এরপর দেখো 2 নম্বর যেটা আছে, পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত চা বাগানের নাম লেখো। তাহলে দেখো চা বাগান এমন একটা জিনিস যার গায়েই কিন্তু তোমার ওই চা শিল্প কেন্দ্রটা কিন্তু গড়ে উঠেছে। তার কারণ হচ্ছে চা কিন্তু বেশি দূর নিয়ে যাওয়া যায় না কাঁচা অবস্থায়, তাকে কিন্তু তোলার সঙ্গে সঙ্গেই তোমার ওই মিলে ঢোকাতে হয়, নাহলে কিন্তু চায়ের গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে কেন্দ্রগুলি দেখো, দার্জিলিংয়ের হ্যাপি ভ্যালি, এই চা বাগান আর চা তোমার শিল্প কেন্দ্র দুটো কিন্তু একই। হ্যাপি ভ্যালি, বিধাননগর, আলুবাড়ি, নামরিং, কার্শিয়াংয়ের মকাইবাড়ি, পাংখাবাড়ি, জলপাইগুড়ির তোমার বানারহাট, দামদিন, কোচবিহার এবং আলিপুর জেলার মাথাভাঙ্গা, রাজা ভাত খাওয়া প্রভৃতি স্থানে চা কারখানা গড়ে উঠেছে। তাহলে এটা গেল তোমার চা শিল্প কেন্দ্র। এরপর দেখো আছে পশ্চিমবঙ্গে চা শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। এবার কারণগুলি কী কী? প্রথমে আছে চা বাগিচা। বলছে উত্তরবঙ্গের 4টি জেলায় দার্জিলিং, কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি রয়েছে 300টিরও বেশি বড় আকারের চা বাগান। রয়েছে আরও অসংখ্য মাঝারি ও ছোট ছোট বাগান। এই বাগানগুলির চায়ের পাতা কারখানায় আসে। 2 নম্বর হচ্ছে ইংরেজদের মাধ্যমে প্রাথমিক উদ্যোগ। বলছে 1855 সালে ইংরেজরা এখানে চা বাগিচা এবং কারখানা স্থাপন করে। পরবর্তীকালে ভারতীয় কোম্পানিগুলি মূলধন বিনিয়োগ করে। 3 নম্বর হচ্ছে সুলভ শ্রমিক। বলছে এখানকার নেপালি এবং আদিবাসী শ্রমিক মানে মহিলা শ্রমিক চা শিল্পের প্রসার ঘটায়। 4 নম্বর হচ্ছে তোমার প্যাকেজিংয়ের কাঠ। বলছে তরাই এবং ডুয়ার্সের নরম কাঠের বনভূমি প্যাকেজিং বাক্সের যোগান দেয়। 5 হচ্ছে নিলাম কেন্দ্র। বলছে চায়ের নিলাম কেন্দ্র স্থাপন হয়েছে শিলিগুড়ি এবং কলকাতায়। 6 হচ্ছে তোমার যোগাযোগ এবং বন্দর, কলকাতা বন্দর। বলছে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতা সড়ক ও রেল ব্যবস্থার মাধ্যমে যুক্ত। এই অঞ্চলে চা সড়ক পথে কলকাতায় এসে কলকাতা হলদিয়া বন্দর দিয়ে বিদেশে রপ্তানি হয়। তাহলে এটা গেল তোমার চা শিল্প। এরপর দেখো গড়ে ওঠার কারণ। এবার নেক্সট যেটা আছে চা শিল্পের সমস্যা এবং সম্ভাবনা। তাহলে সমস্যা কী কী আছে? বলছে অধিকাংশ বাগিচা পুরনো এবং ফলন কম, তাই অসংখ্য কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক স্তরে শ্রীলঙ্কা, কেনিয়া, চীন প্রবেশ করায় ভারতীয় চায়ের চাহিদা কিন্তু হ্রাস পাচ্ছে। 3 নম্বর চায়ের প্যাকেজিং ব্যবস্থা উন্নত না হওয়ায় রপ্তানিকালে প্রচুর চা নষ্ট হয়। 4 হচ্ছে আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গ তথা ভারতের চা নিয়ে প্রচার কিন্তু বেশ কমেছে। আর 5 কি অসংখ্য চাহিদা, অসংখ্য বাগিচা ও কারখানা রুগ্ন হওয়ার কারণে প্রচুর শ্রমিক কিন্তু বেকার হয়ে পড়ছে। শ্রমিক অসন্তোষের কারণে কিন্তু প্রায়ই চা বাগানগুলিতে কিন্তু স্ট্রাইক হয়। বুঝতে পারছো? তো যাই হোক, এটা গেল তোমার সমস্যা এবং সম্ভাবনা কি। বলছে দার্জিলিং এবং ডুয়ার্স অঞ্চলের চায়ের খ্যাতি কিন্তু বিশ্বজোড়া। বর্তমানে বাগিচাগুলির সমস্যার কারণে উৎপাদন কম হওয়ায় বাগিচা কমেছে। বাগানগুলির আধুনিকীকরণ, প্যাকেজিং ব্যবস্থার উন্নতি, আন্তর্জাতিক স্তরে প্রচারের ব্যবস্থা করলেই চা শিল্পের ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত উজ্জ্বল। তাহলে এটা গেল তোমার চায়ের সমস্যা এবং সম্ভাবনা। এরপরের শিল্প যেটা আছে সেটা হচ্ছে তোমার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তাহলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মানে খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য যে প্রক্রিয়াকরণ শিল্প, যেমন বিস্কুট হচ্ছে একটা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উদাহরণ। তাহলে প্রথমে বলি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলছে। বলছে কৃষি, মাছ, পশুপালন, পোলট্রি প্রভৃতি ক্ষেত্র থেকে উৎপাদিত খাদ্যদ্রব্য সরাসরি খাবার উপযুক্ত বা আংশিক অথবা সম্পূর্ণরূপে রান্না করা খাবার তৈরি ও তার গুণমান বজায় রাখার জন্য মোড়কজাত করা ও হিমায়িত করার সাথে যুক্ত সকল শিল্প হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এটি একটি কৃষিভিত্তিক শিল্প। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বৈচিত্র্য কিন্তু খুব বেশি।
তাহলে এটা গেল তোমার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সংজ্ঞা। এরপর দেখো পশ্চিমবঙ্গের কয়েকটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নাম লেখো। তাহলে দেখো প্রথমে আছে চাল কল। তাহলে গড়ে উঠেছে হুগলি, বীরভূম, বাঁকুড়া জেলায়, মানে ধানটাকে চাল করছি তারপর আমরা খাচ্ছি। তারপর দেখো খাদ্যদ্রব্য, যেমন কলকাতা, হাওড়াতে ধুলাগড়, দুর্গাপুরে গড়ে উঠেছে বিস্কুট কেন্দ্র। দেখো দুর্গাপুরে দেখো বিস্কুট কেন্দ্র গড়ে উঠেছে। তারপর দেখো ফল প্রক্রিয়াকরণ বলছে এটি গড়ে উঠেছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। মাংস এবং পোলট্রি আরামবাগ এটির জন্য ভারত বিখ্যাত। তারপর দেখো ডেয়ারি এবং মিষ্টি বলছে ডানকুনির মাদার ডেয়ারিতে দুধ, পনির, দই উৎপাদন হয়। হরিণঘাটা দুধ উৎপাদনে বিখ্যাত। প্রতিটি জেলাতেই কুটির শিল্প আকারে মিষ্টি তৈরি হয়। কলকাতার উপকণ্ঠে বেশ কয়েকটি মিষ্টির কারখানা স্থাপিত হয়েছে। কলকাতায় গড়ে উঠেছে বিভিন্ন খাদ্য উৎপাদন শিল্প। তাহলে এটা গেল তোমার ভারতের কয়েকটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্রের উদাহরণ। এরপর দেখো বলছে পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে কেন। হ্যাঁ দেখো প্রথম যে কারণ সেটা হচ্ছে কাঁচামাল। সারা পশ্চিমবঙ্গ জুড়েই প্রচুর পরিমাণে উৎপাদন হয় শাকসবজি, শস্য, ফল, জলাশয় থেকে বার হয় মাছ, পালন করা হয় হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি। 2 নম্বর হচ্ছে চাহিদা, বলছে অর্থনৈতিক উন্নতি, মাথাপিছু আয় বৃদ্ধি, মধ্যবিত্তের সংখ্যা বৃদ্ধি, ছোট পরিবারের সংখ্যা বৃদ্ধি, নগরায়ন, মানুষের ব্যস্ততা বৃদ্ধি ইত্যাদি কারণে তৈরি খাবারের চাহিদা কিন্তু বাড়ছে। তারপর 3 নম্বর হচ্ছে সরকারি পরিকল্পনা, বলছে এই ধরনের শিল্পে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় বলে এই শিল্প সংস্থানে সরকার উৎসাহ দিচ্ছে। এই শিল্পে সরাসরি 100% বিদেশি বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। তারপর দেখো 4 নম্বর হচ্ছে রপ্তানির সুযোগ, বলছে প্যাকেজিং ব্যবস্থার উন্নতির কারণে রপ্তানির সুযোগ বাড়ছে। তারপর শেষ হচ্ছে তোমার ফুড পার্ক, বলছে সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির জন্য বেশ কয়েকটি ফুড পার্ক তৈরি করেছে। এরপর শেষ যে শিল্পটা সম্পর্কে তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে পর্যটন শিল্প। তাহলে পর্যটন শিল্প জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে পর্যটন কাকে বলে। তাহলে দেখো পর্যটন কাকে বলে বলছে যে বিশ্ব পর্যটন সংস্থার সংজ্ঞা অনুযায়ী বলছে মানুষ নিজ পরিবেশ ছেড়ে অন্য স্থানে বিনোদন, অবসর বা অবকাশ কিংবা ব্যবসা সংক্রান্ত কারণে 1 বছরের কম সময় বসবাস করলে তাকে কিন্তু পর্যটন বলছে। অর্থাৎ 1 বছরের কম সময় কিন্তু বসবাস করতে হবে, তাহলে সেটাকে কিন্তু বলছে পর্যটন। এরপর দেখো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কয়েকটি পর্যটন কেন্দ্রগুলির শ্রেণীবিভাগ এবং উদাহরণ। অর্থাৎ কত রকমের পর্যটন কেন্দ্র আমাদের পশ্চিমবঙ্গে আছে এবং তার উদাহরণ। প্রথম যেটা আছে সেটা আছে সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র। কি আছে? দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, গঙ্গাসাগর, বকখালি প্রভৃতি। 2 নম্বর আছে পার্বত্য অঞ্চলের পর্যটন কেন্দ্র। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, রিম্বিক, লাভা, লোলেগাঁও, মিরিক, সান্দাকফু প্রভৃতি। তারপর দেখা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ও জাতীয় উদ্যান। সুন্দরবন, বক্সা, গরুমারা, সিঙ্গলিলা, নেওড়া ভ্যালি প্রভৃতি ন্যাশনাল পার্ক। 4 নম্বর আছে ঐতিহাসিক এবং স্থাপত্য কেন্দ্র, বলছে মালদা গৌড়ের জন্য বিখ্যাত, মুর্শিদাবাদে হাজারদুয়ারি, কোচবিহারের রাজবাড়ি, বিষ্ণুপুর হচ্ছে টেরাকোটা মন্দির প্রভৃতি। এবং 5 নম্বর হচ্ছে সাংস্কৃতিক এবং ধর্মীয় কেন্দ্র হচ্ছে কলকাতা, শান্তিনিকেতন, বেলুর মঠ, দক্ষিণেশ্বর, সাগরদ্বীপ প্রভৃতি। তাহলে এটা গেল তোমার পর্যটন কেন্দ্রগুলির নাম বা পরিচয়। এরপর দেখো আছে পর্যটন শিল্পের উন্নতির কারণ। তাহলে আমাদের পর্যটন শিল্পের উন্নতির কারণগুলি কি কি? প্রথম যেটা আছে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য, বলছে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে হিমালয় এবং সমুদ্র রাজ্যের সীমানা রয়েছে। হিমালয় এবং সমুদ্র দুটি পরিবেশেই পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। 2 নম্বর আছে ঐতিহাসিক স্থান, এই রাজ্যে রয়েছে অসংখ্য ইতিহাস প্রসিদ্ধ স্থান। 3 নম্বরে সাংস্কৃতিক কেন্দ্র, কলকাতা, শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক পীঠস্থান। এই দুটি স্থানেই চলে সংস্কৃতির কর্মকাণ্ড, ফলে দেশ বিদেশ থেকে পর্যটক এখানে আসে। তারপর দেখা যাচ্ছে ধর্মীয় কেন্দ্র, বলছে বিশেষ সময়ে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে প্রচুর মানুষ আসে, তাই সাগরদ্বীপে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে সাগর মেলায় এবং ফুরফুরা শরীফে প্রচুর মানুষের সমাগম হয়। সারা বাংলা জুড়েই চলে অসংখ্য উৎসব। তারপর দেখো উৎসব, বলছে কলকাতায় দুর্গাপুজো, শান্তিনিকেতনের পৌষ মেলা, চন্দননগর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো, কোচবিহার এবং শান্তিপুরে রাস মেলা, কেন্দুলির জয়দেব মেলাকে ঘিরে প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়। এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার সমস্যা এবং সম্ভাবনা। তাহলে দেখো পর্যটন শিল্প কেন্দ্রে কয়েকটা সমস্যা আছে, সেগুলো কি কি? প্রথমে হচ্ছে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের পরিকাঠামো অনুন্নত, অর্থাৎ রাস্তাঘাট, যোগাযোগ এগুলো কিন্তু তোমার অনুন্নত প্রকৃতির আছে। 2 নম্বর হচ্ছে পর্যটন কেন্দ্রগুলি নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কিন্তু প্রচারটা কম। 3 নম্বর হচ্ছে ভৌগোলিক কারণেই দার্জিলিং ছাড়া
তেমন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র কিন্তু নেই। তারপর দেখো 4 নম্বর, পর্যটন কেন্দ্রগুলির নিরাপত্তাজনিত সমস্যা একটা বড় সমস্যা। 5 হচ্ছে তেমনভাবে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। আর সম্ভাবনা কি আছে, যে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সাংস্কৃতিক ধর্মীয় বৈচিত্র্য খুব বেশি। এখানে রয়েছে অসংখ্য স্থাপত্য কেন্দ্র, ঐতিহাসিক স্থান, মন্দির, মসজিদ। পরিকাঠামোর উন্নতি, পর্যটকদের নিরাপত্তা দান, পর্যটন কেন্দ্র সম্পর্কে সব রকম সঠিক তথ্য প্রদান, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রচার ব্যবস্থার উন্নতি ঘটালে এই রাজ্যে পর্যটন শিল্পের উন্নতি ঘটবে। তাহলে এটা গেল তোমার পর্যটন শিল্পের তোমার সমস্যা এবং সম্ভাবনা। এরপর দেখো আমাদেরকে যেটা জানতে হবে, তথ্য প্রযুক্তি শিল্প, যে শিল্পটা কিন্তু বর্তমানে একটা বিশেষ গুরুত্ব পাচ্ছে, তথ্য প্রযুক্তি শিল্প। তাহলে প্রথমেই জানতে হবে যে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে। দেখো বলছে তথ্য প্রযুক্তি মানে তথ্যের প্রযুক্তি। তথ্য মানে ধরো আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ধরো অন্যান্য যে সমস্ত ইউটিউবের মাধ্যমে যে তথ্যগুলো পাচ্ছি, এইটার জন্য যে প্রযুক্তি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। বুঝতে পেরেছো? তথ্যটা পাওয়ার প্রযুক্তি। এখানে কিন্তু কোনো ওই হার্ডওয়্যার মানে ধরো এই খাদ্য, বস্ত্র, বাসস্থান যেমন আমরা টাচ করতে পারি, এখানে কিন্তু সেই জিনিসটা টাচ করা যায় না। অতএব তথ্য প্রযুক্তি শিল্প মানে তথ্যকে প্রযুক্তির মাধ্যমে পাওয়ার যে শিল্প। তাহলে দেখো তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে। বলছে কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার সহায়তায় বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জন, পরিবর্তন প্রভৃতি কাজ যখন ব্যবসায়িক প্রয়োজনে করা হয় তখন তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে। এরপর দেখো আছে তথ্য প্রযুক্তি শিল্পের পরে আছে আউটসোর্সিং কি। তাহলে আউটসোর্সিং বর্তমান প্রজন্মের মানে বর্তমান শিল্পের একটা গুরুত্বপূর্ণ কথা। একটা হচ্ছে আউটসোর্সিং, একটা হচ্ছে এআই। এআই কোনটাকে বলছে? এআই হচ্ছে তোমার রোবটের সাহায্যে কাজকর্ম পরিচালনা করা, এটা হচ্ছে এআই। আর আউটসোর্সিংটা কি বলছে, যে মান এবং দক্ষতা বৃদ্ধি, খরচ কম ইত্যাদি কারণে বাইরের সংস্থার মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার পদ্ধতি হচ্ছে আউটসোর্সিং। তথ্য প্রযুক্তি শিল্পে আউটসোর্সিংয়ের কাজ কিন্তু খুব বেশি। এই দুটোই কিন্তু শ্রমিকের কাজকে কিন্তু কম করে দিচ্ছে। এআই এর মাধ্যমে রোবট করছে, আর আউটসোর্সিংয়ের মাধ্যমে কি হচ্ছে, কোনো একটা কোম্পানিকে কন্ট্রাক্ট দিচ্ছে কাজের এবং কাজটা করিয়ে নিচ্ছে। স্থায়ীভাবে কিন্তু কোনো শ্রমিক সে নিয়োগ করছে না। এটাই হচ্ছে আউটসোর্সিং। এরপর দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কয়েকটি তথ্য প্রযুক্তি কেন্দ্রের নাম লেখো। তাহলে পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে তোমার মূলত কলকাতার সল্টলেক সেক্টর 5 এবং রাজারহাট নিউ টাউন অঞ্চলে গড়ে উঠেছে। এই দুটি অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য আইটি হাব। ভারত এবং পৃথিবীর অগ্রণী সংস্থাগুলি কলকাতায় তাদের কেন্দ্র স্থাপন করেছে, যেমন উইপ্রো, টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএস, তারপরে দেখো সিমেন্স, তারপরে নিট টেকনোলজি, HCL টেকনোলজি, কগনিজেন্স, টেক মহিন্দ্রা, সিএমসি লিমিটেড প্রভৃতি। তাহলে এগুলো কিন্তু তোমার ওই আমাদের কলকাতার যে সল্টলেক আছে তার কাছাকাছি কিন্তু সব গড়ে উঠেছে। এরপর আছে দেখো পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কী কী। তাহলে প্রথম কারণ কোনটা? মানব সম্পদটাই কিন্তু দরকার, মানুষের বুদ্ধিটাই কিন্তু দরকার। প্রথম বলছে মানুষের জ্ঞান তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ। উন্নত মেধাকে কাজে লাগিয়ে এই শিল্প গড়ে তোলা হয়। পশ্চিমবঙ্গে কলকাতা সহ সমগ্র পূর্ব ভারতে এরূপ উন্নত মেধা সম্পন্ন মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি। 2 নম্বর হচ্ছে কারিগরি শিল্প কেন্দ্র, শিক্ষা কেন্দ্র। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আগেই ছিল কয়েকটি অতি উন্নত শিক্ষা কেন্দ্র, খড়গপুর আইআইটি, যাদবপুর, শিবপুর, দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কেন্দ্র। বিগত 1.5 দশকে এখানে গড়ে উঠেছে আরও অসংখ্য শিক্ষা কেন্দ্র। তারপর দেখা যাচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র। বলছে এই শিল্পের প্রয়োজনীয় শ্রমিক যোগানের জন্য সরকারি বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে অসংখ্য প্রশিক্ষণ কেন্দ্র। তারপর দেখা যাচ্ছে সরকারি উদ্যোগ। বলছে এই শিল্পের ভবিষ্যৎ যেহেতু অত্যন্ত উজ্জ্বল, তাই সরকারি উদ্যোগে সল্টলেক, রাজারহাট, নিউ টাউনে গড়ে তোলা হয়েছে আইটি হাব। শিল্প স্থাপনে তথ্য প্রযুক্তি সংস্থাগুলিকে দেওয়া হয়েছে বিশেষ সুবিধা। তারপরে আছে পরিকাঠামো। এই শিল্প স্থাপনের পরিকাঠামো এখানে বেশ উন্নত। এরপর দেখো যেটা আছে এটা গেল তোমার কারণ। এরপর দেখো সমস্যা এবং সম্ভাবনা। সমস্যা কি বলতে আন্তর্জাতিক স্তরে চাহিদার হ্রাস বৃদ্ধি এই শিল্পকে সমস্যায় ফেলে। 2 নম্বর পশ্চিমবঙ্গে এই শিল্পের পরিকাঠামো বেঙ্গালুরু বা হায়দ্রাবাদের মতো অতটা উন্নত নয়। 3 নম্বর হচ্ছে বড় বড় সংস্থাগুলির কেন্দ্র এখানে বেশ ছোট।
মানে আছে কিন্তু বড় নেই, ছোট। এই টিসিএস মিসিএস যেগুলো শুনছো এগুলো আছে কথাটা ঠিক, কিন্তু বড়োভাবে কিন্তু নেই, ছোটোখাটোভাবে আছে। তাহলে এটা গেল তোমার তথ্যপ্রযুক্তি শিল্প। এবারে শেষ যেটা আমাদেরকে জানতে হবে ক্ষুদ্র এবং কুটির শিল্প। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ক্ষুদ্র এবং কুটির শিল্প সংজ্ঞা দাও। তাহলে ক্ষুদ্র শিল্প কাকে বলে? বলছে শিল্প কেন্দ্রে 10 এবং 50 জন শ্রমিক থাকলে তাকে ক্ষুদ্র শিল্প বলছে। মানে 10 থেকে 50 জন শ্রমিক যদি কোনো একটা শিল্পে কাজ করে তখন সেটাকে বলছে ক্ষুদ্র শিল্প। আর কুটির শিল্প কোনটাকে বলছে? বলছে কুটির শিল্প মূলত গ্রাম ভিত্তিক শিল্প। নিকটে প্রাপ্ত কাঁচামালের উপর ভিত্তি করে পরিবারের সদস্যরা যখন কোনো দ্রব্য উৎপাদন এবং বিক্রি করে তা হচ্ছে তোমার কুটির শিল্প। অর্থাৎ পরিবারের লোকজন তোমার যেটাকে তোমার করছে, অর্থাৎ স্পেসিফিকভাবে কোনো সময় না দিয়ে সে বাড়ির কাজের ফাঁকে ফাঁকে যে শিল্পটা করছে, যেমন মুর্শিদাবাদে মহিলাদের বিড়ি বাঁধার শিল্পটা, এটা হচ্ছে একটা কুটির শিল্প। হ্যাঁ, তারা কিন্তু এটার জন্য যে একটা দিন পুরো দিয়ে দিল তা কিন্তু নয়, তার সে বাড়ির কাজটা করছে, তার ফাঁকে ফাঁকে কিন্তু তোমার ওই কাজটা করছে। কুটির শিল্পে যন্ত্রের ব্যবহার খুবই কম, কায়িক শ্রমের গুরুত্বই কিন্তু বেশি। তো এটা গেল তোমার কুটির শিল্প। এরপর দেখো পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত ক্ষুদ্র ও কুটির শিল্প কেন্দ্রের নাম লেখো। তাই দেখো কয়েকটি বিখ্যাত কুটির শিল্প, প্রথমে যে চালকল বর্ধমান এবং হাওড়া, কোল্ড স্টোর মানে আলু রাখার জন্য হুগলি বর্ধমান, তাঁত বস্ত্র বয়ন হচ্ছে শান্তিপুর, ফুলিয়া, বিষ্ণুপুর, ধনেখালি, বেগমপুর, ফরাসডাঙ্গা। তারপরে দেখো হোসিয়ারি শিল্প হচ্ছে হাওড়া, কলকাতা, হুগলি। চর্মশিল্প হচ্ছে পার্ক সার্কাস, বাটানগর, বানতলা। রেশম শিল্প হচ্ছে মালদা, মুর্শিদাবাদ। মৃৎশিল্প হচ্ছে কলকাতার কুমোরটুলি, কৃষ্ণনগর, বিষ্ণুপুর। স্বর্ণ শিল্প তোমার কলকাতার বউবাজার, সিঁথি, দমদম। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মালদহে আমকে ঘিরে শিলিগুড়ি। বিড়ি এবং তামাক শিল্প মুর্শিদাবাদ, যেটার উদাহরণ আমি প্রথমেই বলেছি। প্রকাশনা শিল্প হচ্ছে কলেজ স্ট্রিট, কলকাতা। ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে হাওড়া, বেলঘড়িয়া। 13 নম্বর হচ্ছে মাদুর শিল্প হচ্ছে সবং, মেদিনীপুর। ফুড পার্ক হচ্ছে ধুলিয়ান, ডানকুনি। 15 নম্বর তৈরি পোশাক শিল্প বা গার্মেন্ট পার্ক হচ্ছে খিদিরপুর, হাওড়া। মুখোশ তৈরি হচ্ছে তোমার চরিদা, পুরুলিয়া প্রভৃতি। এটা গেল তোমার কয়েকটি ক্ষুদ্র শিল্পের তোমার শিল্পকেন্দ্র। এবার দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নতির কারণ। প্রথমে আছে কাঁচামালের যোগান। বলছে ক্ষুদ্র এবং কুটির শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের যোগান এখানে খুব বেশি। সারা রাজ্য জুড়ে উৎপাদিত হয় বিভিন্ন শস্য এবং ফল। এখানে রয়েছে বনজ সম্পদ এবং ইস্পাতের যোগান। 2 নম্বর শ্রমিক। জনঘনত্ব খুব বেশি হওয়ায় শ্রমিকের অভাব হয় না। 3 নম্বর হচ্ছে সরকারি পদক্ষেপ। বলছে ক্ষুদ্র এবং কুটির শিল্পে কর্মসংস্থান বেশি হয় বলে সরকার এই প্রকার শিল্পের উন্নতিতে সচেষ্ট। 1961 সালে স্থাপন করা হয় ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়ন নিগম। এই নিগম অতি সম্প্রতি বিভিন্ন জেলায় জেলায় অসংখ্য ফুড পার্ক, গার্মেন্ট পার্ক, শিল্প হাব স্থাপনের কর্মসূচি হাতে নিয়েছে। তারপর দেখা যাচ্ছে প্রশিক্ষণ এবং ঋণদান। হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্প স্থাপনের জন্য সরকার প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণদানের ব্যবস্থা করেছে। এতে যুব সম্প্রদায় কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। সবশেষে আছে তোমার রপ্তানির সুযোগ। হচ্ছে সহজ শর্তে পণ্যদ্রব্য রপ্তানির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাহলে এই গেল তোমার আমাদের ক্ষুদ্র কুটির শিল্পের তোমার গড়ে ওঠার কারণ। তাহলে এতদূর পর্যন্ত দেখো আমি যতটা পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর যখনই এগুলোকে করবে তখন প্রাকৃতিক অপ্রাকৃতিক দুটো ভাগে ভাগ করে আলোচনার চেষ্টা করো। তাহলে এতদূর পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।